আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। শুরুতেই বাজেট প্রসঙ্গ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ 2026-27 অর্থ বছরের জন্য জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। এতে রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%। মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%। এনবিআর এর মাধ্যমে এবার মূল্য সংযোজন কর থেকে 2,28,915 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় বৃহত্তম উৎস হিসাবে আয়কর মুনাফা ও মূলধনী মুনাফার উপর কর থেকে 2,19,835 কোটি টাকা আদায়ের লক্ষ্য ধরা হয়েছে। এবারের বাজেটে থাকছে প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতির চ্যালেঞ্জ, তাই বিনিয়োগ বাড়িয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্য সরকারের। দর্শক, জাতীয় সংসদ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, বিকেলে নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা হবে, এ নিয়ে সাধারণ জনগণের প্রত্যাশা কেমন দেখছেন? সিনথিয়া, সাধারণ জনগণের প্রত্যাশা ব্যাপক রকমের রয়েছে, তাদের আগ্রহ রয়েছে এই বাজেট সম্পর্কে জানার জন্য। আসলে যারা সাধারণ মানুষ তারা যে এই 9,38,000 কোটি টাকার বাজেট, এটি সম্পর্কে বাজেটের ফিগার কত সেটি সম্পর্কে তাদের ততটা আগ্রহ না থাকলে তারা সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আগ্রহ এবং চিন্তিত হন সেটি হচ্ছে তারা জানেন যে বাজেট আসলে হয়তো অনেক জিনিসের দাম বেড়ে যায়। সেই বিষয়টি নিয়েই তাদের আসলে টার্গেট রয়েছে এবং তাদের প্রত্যাশা সেটি হচ্ছে যে যাতে বাজেটে সব কিছুর দাম বেড়ে না যায়, তারা যাতে স্বস্তিতে থাকতে পারে এবং পরিবার পরিজন নিয়ে তারা ঠিকমতো জীবনযাপন করতে পারেন, এটি তাদের প্রত্যাশা। আর সকাল 9:30 থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু বাজেট উপস্থাপন করা হবে সেই কারণে সংসদ সদস্য যারা রয়েছেন তারা এই সংসদ ভবনে প্রবেশ করছেন এবং এখনও সেই প্রবেশ অব্যাহত রয়েছে। আপনি জানেন যে মানুষের যেহেতু প্রত্যাশা যে আসলে কোনটির দাম বাড়বে কোনটির দাম কমবে সেরকম একটু বিষয় নিয়ে, তো এর কিছু বিষয় আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের যে বাজেট, এখানে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন ও প্রযুক্তিগুলো কর শুল্ক কমানোর প্রস্তাব এসেছে এবং ফলে এসব পণ্যের দাম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সিগারেট, বিলাসবহুল গাড়ি আমদানি করা, কাজু বাদাম সহ কিছু পণ্যে কর বাড়ানো হয়েছে যা দাম বৃদ্ধি হতে পারে বলে এরই মধ্যে ধারণা করা হচ্ছে। ফলে কোন পণ্যে কোন স্বস্তি মিলবে এবং কোন পণ্যে খরচ বাড়বে সেটি আসলে বাজেট ঘোষণা হওয়ার পরে আমরা পুরোপুরিটা জানতে পারবো। তবে সাধারণ মানুষের প্রত্যাশা এবং তাদের চাওয়া একটাই, যাতে যে বাজেট হবে সেই বাজেটে যাতে দেশের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাপন খুব সহজ হয় এবং যাতে পণ্যমূল্যের দাম বেড়ে না যায়, নিত্যপণ্যের দাম বেড়ে না যায়, সেই প্রভাব যাতে জনজীবনে না পড়ে, ভোগান্তি যাতে মানুষের না বাড়ে, সেটি আসলে সাধারণ মানুষের প্রত্যাশা। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা মূলত সেই বিষয়গুলো নিয়েই ভাবছেন এবং এই বাজেট যে এই সরকারের নতুন বাজেট, প্রথম বাজেট হলেও এটি দেশের জন্য একটি উন্নয়নমুখী এবং জনবান্ধব বাজেট হবে সেই প্রত্যাশা সাধারণ মানুষের। সিনথিয়া, ধন্যবাদ। আইএমএফ এর কঠিন শর্তের বেড়াজাল, জ্বালানি খাতের ভর্তুকি ব্যবস্থাপনা আর লাগামহীন মূল্যস্ফীতি সব মিলিয়ে এবারের বাজেটের চ্যালেঞ্জটা একটু ভিন্ন মাত্রার। তবে অর্থনীতির এই কঠিন সমীকরণের মাঝেও তারেক রহমানের নতুন সরকারের মূল লক্ষ্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের কপালে স্বস্তির রেখা ফেরানো, আইন শৃঙ্খলা রক্ষা এবং বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। 1972 সালের প্রথম বাজেট থেকে শুরু করে 54 বার বাজেট ঘোষণার বর্ণিল সাক্ষী বাংলাদেশ। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। যুদ্ধ বিধ্বস্ত দেশে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষিত হয়েছিল 1972-73 অর্থ বছরে। শেখ মুজিবুর রহমানের শাসনামলে প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ পরপর 3টি বাজেট পেশ করেন, যার প্রথমটির আকার ছিল মাত্র 786 কোটি টাকা। তবে তার শেষ বাজেটে তা ছাড়িয়ে যায় 1000 কোটির ঘর।
বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। পট পরিবর্তনের পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976-77 থেকে 1978-79 পর্যন্ত 3টি অর্থবছরে নিজে বাজেট পেশ করেন। তার সময়েই দেশের উন্নয়ন বাজেটের পালে হাওয়া লাগে এবং বাজেটের আকার ছাড়িয়ে যায় 2000 কোটি টাকা। দেশের অর্থনীতিতে আধুনিক রূপ দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান। 1980-81 অর্থবছরে প্রথম বাজেট পেশ করেন তিনি। 2006-07 সালে যখন তিনি তার শেষ বাজেট ঘোষণা করেন তখন তার আকার দাঁড়ায় 69,740 কোটি টাকা। দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 11টি বাজেট পেশের রেকর্ড তারই। ইতিহাসের সবচেয়ে বেশি 12 বার বাজেট পেশের রেকর্ড আবুল মাল আব্দুল মুহিতের। 1982-83 অর্থবছরে প্রথম বাজেট দিলেও 111-এর পর আওয়ামী লীগ সরকারের আমলে তার হাত ধরেই দেশের বাজেট প্রথম লাখ কোটি টাকার ঘর ছোঁয়। আর 2018-19 অর্থবছরে আহমদ মোস্তফা কামালের হাত ধরে দেশের বাজেট প্রথমবারের মতো 5 লাখ কোটি টাকা অতিক্রম করে। আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেও 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে ফ্যাসিস্ট সরকারের। এরপর 2025-26 অর্থবছরে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ঘোষণা করেন 7,89,998 কোটি টাকার বাজেট। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বাংলাদেশের বাজেটের ইতিহাসে যে যাত্রা শুরু করেছিল 786 কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে, 55 বছরে সেই বাজেটের লক্ষ্যমাত্রা এবার 9,38,000 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ সরকারের 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উদ্যোক্তাগণ মাত্র 4% সুদে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় সমানভাবে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে বাজেট প্রণয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য নীতি সহজীকরণ, ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদে ঋণ পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান। বুধবার সংসদে বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত শামীম চৌধুরীর রিপোর্টে। মাননীয় প্রধানমন্ত্রী, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম, আপনার এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিনিয়োগকারীদের জন্য সহজ ও অনুকূল পরিবেশ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। এইটার ফলে আমরা আশা করছি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরাও ইনভেস্ট করবেন দেশে, এর বাইরে যোগ্য যারা আছেন তারা নিশ্চয়ই অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন বিদেশি ইনভেস্টরদেরকে। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোতে শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা। একইভাবে দুর্নীতি একটি ব্যাধি যা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে, এ ব্যাপারে যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব কঠোরভাবে প্রতিরোধমূলক এবং দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা। নিয়োগ, বদলি এবং প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং দক্ষতা এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমের কারণে আপাতত খাল খনন ও পুনঃখনন বন্ধ রাখা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তবে সবুজায়ন কর্মসূচির আওতায় এবছর 3,14,00,000 বৃক্ষের চারা রোপণ করবে সরকার। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আসন্ন বর্ষা মৌসুমে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ 3,14,00,000 চারা আমরা রোপণ করব সারা দেশে। বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পাদন করার জন্য স্থানীয় সরকার এবং এনজিওদের মধ্যে এরই মধ্যে মাননীয় স্পিকার সমন্বয় করা হয়েছে। প্রশ্নোত্তরে উন্নয়ন, বিনিয়োগ ও পরিবেশ সুরক্ষায় সরকারের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বা সাংগঠনিক যে কাঠামো তার ভিত্তিতে আমরা তাদের। শামীম চৌধুরী, RTV, ঢাকা।
বঙ্গোপসাগরে মাছের অবাধ প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের দেয়া ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে মাছ ধরতে নামবেন জেলেরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত উপকূলীয় জেলাগুলোর লাখো জেলে। জাল মেরামত, ট্রলার সংস্কার আর রসদ মজুদের মুখর নোয়াখালীর হাতিয়া, বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর রাঙ্গাবালির জেলে পল্লীগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। ইলিশ সহ প্রায় ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ই এপ্রিল থেকে শুরু হয়েছিল সরকারি নিষেধাজ্ঞা। দীর্ঘ ৫৮ দিন বন্ধ থাকার পর রাত ১২টা বাজলেই কাটছে সেই নিষেধাজ্ঞা। আর তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে দম ফেলার সময় নেই নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেরেপাড়ায়। এতদিন বসা থাকার কারণে অনেকের মন মানসিকতা খারাপ ছিল, যেহেতু সরকারের আইন মানতে হবে। ইনশাল্লাহ আমরা আইন মেনে ৫৮ দিন অফ থাকার পরে আজকে রাতে থেকে সবকিছু আবার আমরা পূর্বের কার্যক্রমে ফিরে যাবো ইনশাল্লাহ। নৌকার কেউ জাল তোলে, কেউ বাইরে থেকে আনে, কেউ নৌকার কাজ করাইছে, এরা সবাই একটা আনন্দের মাঝে আছে। এদিকে রাঙ্গাবালিতে দীর্ঘদিন অলস বসে থাকা ঘাটগুলোতে এখন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। ট্রলারে তোলা হচ্ছে জ্বালানি তেল, বরফ, খাদ্য সামগ্রী ও মাছ সংরক্ষণের প্রয়োজনীয় সরঞ্জাম। সাগরে নামার সুযোগ পাওয়ায় জেলেদের মনে বইছে উৎসবের আমেজ। সাগরে নামবো, আশা করি আল্লাহ পাক মাছ দিলে খুব লাভবান হবো। আমরা দেনাফানা আছি অনেক, এই দিয়ে আশা করি আল্লাহ রহমতে মাছ ধরতে নামবো ইনশাল্লাহ। নিষেধাজ্ঞা চলাকালে উপকূলে নিবন্ধিত জেলেদের সরকারিভাবে চাল সহায়তা দেয়া হলেও তা নিয়ে রয়েছে নানা অভিযোগ। হাতিয়া ও রাঙ্গাবালির জেলেদের দাবি অনেক প্রকৃত জেলে সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। আবার কেউ কেউ অভিযোগ করেছেন বিতরণের অনিয়ম নিয়ে। দিনের অভিযানে কোনো জেলেরা চাল তেল হানো, কোনো ইয়া হানো। জেলেরা সমুদ্রে যাবে, যে তাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছ যেহেতু অবরোধ পালন করেছে এবং আপনার দেখেছেন যে বৃষ্টিপাতও হচ্ছে, আমরা আশা করি যে তাদের যে কাঙ্ক্ষিত মাছ ইলিশ মাছটা, তারা ইলিশ মাছ অন্যান্য সামুদ্রিক মাছ তারা আহরণ করে তারা অবরোধ করে আমাদের বিএফডিসিতে ল্যান্ড করে। সবকিছু ঠিক থাকলে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটায় বিএফডিসি ঘাট সহ উপকূলের মৎস্য আড়তগুলো আবারও মুখরিত হয়ে উঠবে পাইকার আর আড়তদারদের হাক ডাকে। লিওন আজাদ, RTV। সাগরে মাছ ধরার প্রস্তুতির বিষয়ে জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সহকর্মী ইসমাইল হোসেন কিরণ এবং পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে আরেক সহকর্মী আয়ুব খান যোগ হচ্ছেন। শুরুতেই যাব কিরণের কাছে। কিরণ, জেলেদের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ সিনথিয়া আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন যে সরকারের ইলিশের এবং সকল ধরনের মাছের প্রজনন নিরাপদ করার জন্য সরকার যে ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন গভীর সমুদ্রে মাছ ধরার উপরে, তার সময়সীমা শেষ হচ্ছে আজ মধ্যরাতের পর থেকে, অর্থাৎ আজ রাত ১২টার পর থেকে জেলেরা পুরো দামে মাছ শিকারের সুযোগ পাবেন। আমি সকাল থেকে হাতিয়ার বেশ কয়েকটি ঘাটে গিয়ে দেখছি জেলেদের মধ্যে দীর্ঘদিনের শুনশান যে নিরাপত্তা ছিল তার পরিবর্তে এখন এক ধরনের জাঁকজমক উৎসবমুখর পরিবেশ কাজ করছে। আমি কথা বলছি জেলেদের সাথে, তারা বলছে যে গত এবছর আরো ১ মাস অর্থাৎ ৩০ দিন আগে মৌসুম পুরোপুরি শুরু হয়ে গেছে, কিন্তু নিষেধাজ্ঞা থাকার কারণে তারা মাছ ধরার সুযোগ পাননি। তারা বেকার সময় পার করছেন, তারা খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন। ইতিমধ্যে আজ রাত 12টার পর থেকে জেলেরা মাছ ধরার সুযোগ পায়, তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শুধু জেলেদের মধ্যে নয়, বিভিন্ন ঘাটে গিয়ে আমি দেখেছি ব্যাপারী, শ্রমিক এবং মৎস্য আড়তদারদের হাক ডাকে প্রস্তুতি তারা সম্পূর্ণ শেষ করে নিয়েছে। আমি কথা বলছি জেলেদের সাথে, তারা আমাকে বলছেন যে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যেসব প্রস্তুতি এবং জ্বালানি তেল মজুত করা, আইস নিয়ে নেওয়া এবং খাদ্য মজুত করা, তার সকল কাজ তারা সম্পূর্ণ করে নিয়েছেন। রাত 12টার পর থেকে তারা সম্পূর্ণ নদীতে গিয়ে গভীর সমুদ্রে পুরোপুরি মাছ ধরায় ব্যস্ত সময় পার করবে। আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ, এখানে 11টি ইউনিয়ন, একটি পৌরসভায় প্রায় লক্ষাধিক মানুষ রয়েছে, তারা জেলে পেশার সাথে জড়িত। ইতিমধ্যে সরকারের নিষেধাজ্ঞার সময় তাদেরকে প্রণোদনা হিসেবে প্রায় ৪,৮৩৩ জন জেলেকে ৭৭ কেজি করে চাল দেওয়া হয়েছে। আমরা এসিল হাতিয়া থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব আমাদের রাঙ্গাবাড়িতে আছে আয়ুব খান, আমাদের সহকর্মী আয়ুব খান, সেখানকার বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে আপনার হাতিয়ার যে অবস্থা এখন এই মুহূর্তে পটুয়াখালীর রাঙ্গাবালি এবং গলাচিপার যে উপকূলীয় অঞ্চল রয়েছে, বিভিন্ন মৎস্য ঘাটগুলো রয়েছে, সেইগুলো তো কিন্তু একই অবস্থা। 15ই এপ্রিল থেকে 11ই জুন পর্যন্ত সাগরে মৎস্য সম্পদ রক্ষায় যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন 58 দিন, সেই
58 দিনের নিষেধাজ্ঞা শেষে কিন্তু উপকূলের যে মৎস্য ঘাটগুলো রয়েছে সেটি কিন্তু এখন কর্মচঞ্চলতায় ফিরে এসেছে। অনেক জেলে ট্রলারগুলো তারা বরফ সংগ্রহ করছেন, রসদ সদয় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুতি নিয়ে ট্রলারে তুলছেন। এছাড়াও যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সকল প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে জেলেরা নিচ্ছেন। অনেকেই দেখেছি যে মৎস্য যে জাল রয়েছে সেগুলো কিন্তু ট্রলারে তুলছেন। তো আমরা কথা বলেছিলাম মৎস্য যে জেলেদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে 58 দিনের নিষেধাজ্ঞার সময় কিন্তু ঘাটে যে কর্মহীন হয়েছিল মৎস্য জেলেরা, বিশেষ করে এই কর্মহীন সময় কিন্তু জেলেরা ঘাটে বসে কিন্তু অলস সময় পার করেছে এবং ঋণের যে দায় দেনা সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যে কিস্তির টাকা পরিশোধের জন্য কিন্তু হিমশিম খাচ্ছে। জেলেরা বলছেন যে নিষেধাজ্ঞার সময় যে 58 দিনের নিষেধাজ্ঞায় যে সরকারি যে সহায়তা দেওয়া হয় 80 কেজি করে চাল, সেটি আসলেও পর্যাপ্ত নয়, খুবই কম। তো জেলেরা বলছেন যে সরকার যাতে এই 58 দিনের নিষেধাজ্ঞার সময় যাতে সরকারি সহায়তা আরো বৃদ্ধি করা হয় এবং যে নিবন্ধিত জেলে যারা চাল পেয়েছেন, এছাড়াও কিন্তু প্রায় অনেক বেশি নিবন্ধনহীন জেলেরা রয়েছে, তারা কিন্তু চাল পায়নি। আমরা মৎস্য কর্মকর্তার সাথেও কথা বলেছি, তারাও বলেছেন যে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এই দীর্ঘদিন 58 দিনের যে ঘাটের যে নীরবতা ভেঙে কিন্তু সমুদ্রগামী যে জেলেরা রয়েছেন তারা কিন্তু আজকে মধ্যরাত থেকে সাগরে ফিরে যাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে। আপনাদের ধন্যবাদ। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ রাতে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে গ্রুপের ম্যাচটি শুরু রাত 1টায়। দুই দলের 4 বারের দেখায় মেক্সিকো 2টি আর দক্ষিণ আফ্রিকা জিতেছে 1 ম্যাচ। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। সেবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মাঠে অতিথি ছিল মেক্সিকো, এবার পাল্টেছে কেবল পরিচয়। বিশ্ব আসরে একবারে দেখায় ড্র হলেও এবার ভিন্ন ফলাফলেই নজর থাকবে স্বাগতিক মেক্সিকোর। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দলটির শক্তির জায়গা রক্ষণভাগ। আর গোলবারের নিচে আসরের সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক ওচোয়া হতে পারেন দলটির আস্থার কারণ। অন্তত পরিসংখ্যানও বলছে তাই, কারণ গত 8 ম্যাচে 6টিতেই ক্লিনশিট তাদের। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাও প্রস্তুত জয় দিয়ে আসর শুরু করতে। দলটির শক্তি জায়গা কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বিপাকে ফেলা। দলটি যে মেক্সিকোর রক্ষণভাগের বড় পরীক্ষায় নেবে সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না, কারণ বিশ্বকাপে নিজেদের শেষ 9 ম্যাচের 9টিতেই গোলের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। রাফি আমিন, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। চীনের ইউননান প্রদেশের খুনমিং শহরে 10ম চীন দক্ষিণ এশিয়া মেলার উদ্বোধন করা হয়েছে। একসঙ্গে মেলায় বাংলাদেশ থিম প্যাভিলিয়ন এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজ সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের গুরুত্ব আরোপ করেন অতিথিরা। এই মেলা চলবে আগামী 16 জুন পর্যন্ত। আরটিভির চীন অংশীদার চায়না মিডিয়া গ্রুপ এই মেলাটি গুরুত্বের সঙ্গে সম্প্রচার করছে। দর্শক, খুনমিং মেলা থেকে বিস্তারিত জানতে এখন যুক্ত হচ্ছে সিএমজি বাংলা বিভাগের সাংবাদিক ইয়াং ওয়ে মিং স্বর্ণার সঙ্গে। স্বর্ণা, মেলা উদ্বোধনের পর সেখানকার পরিবেশ কেমন দেখছেন? বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থী উপস্থিতি কেমন জানাবেন? ধন্যবাদ। আমি এখন আছি খুনমিং 10ম চীন দক্ষিণ এশিয়া এক্সপোর প্রধান মঞ্চে। এবারের এক্সপোতে বাংলাদেশ প্রধান অতিথি দেশ হিসেবে অংশগ্রহণ করছে। আর কিছুক্ষণ আগে বাংলাদেশ প্যাভিলিয়ন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 7 দিনব্যাপী এবারের মেলায় 16 তারিখ পর্যন্ত চলতে থাকবে। বিশ্বের 8 দেশের প্রায় 2300 প্রদর্শক এতে অংশগ্রহণ করছে। আর প্রধান দেশ হিসেবে বাংলাদেশ থেকে 101টি প্রতিষ্ঠানের 175 জন প্রতিনিধি অংশগ্রহণ করছে। প্রদর্শকদের মধ্যে এই মেলাটি চীন দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত।
বাংলাদেশ প্যাভিলিয়নের মধ্যে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলো রয়েছে, যেমন টেক্সটাইল, তৈরি পোশাক, হস্তশিল্প, ওষুধ শিল্প, পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্যগুলো। এছাড়া মেলার দ্বিতীয় দিনে বাংলাদেশ ডে পালন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ও বাংলাদেশ ডে ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আশা করা যায় মেলাটি চীনের বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে এবং পণ্য রপ্তানি খাতে আরও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আমার প্রতিবেদন এই পর্যন্ত। এখন ফিরিয়ে দিয়েছি স্টুডিওতে। ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে আজ দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বেশ কয়েকটি শহরে সামরিক লক্ষ্যবস্তু ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এই নিখুঁত হামলা চালানো হয়। এর জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালায় আইআরজিসি। মার্কিন হামলার জেরে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইরান। এই খবরে আবারও বিশ্ববাজারে এক ধাক্কায় বেড়েছে তেলের দাম। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপপুঞ্জ, সিরিক ও মিনাপ সহ বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তু ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এই নিখুঁত হামলা চালানো হয়। আত্মরক্ষা ও ইরানের অযাচিত আগ্রাসনের জবাব দিতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি মার্কিন সামরিক বাহিনীর। এর জবাবে মধ্যপ্রাচ্যে নরক নামানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। পাশাপাশি অঞ্চলের 18টি মার্কিন সামরিক ঘাঁটিতে 2 দফায় পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। একই সঙ্গে পাল্টা পদক্ষেপ হিসেবে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরান। ইতোমধ্যে প্রণালীটি অতিক্রমের চেষ্টাকালে 2টি জাহাজে আঘাত করার দাবি করছে দেশটির নৌবাহিনী। এই চরম উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি $2 বেশি বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 2.5% বেড়ে দাঁড়িয়েছে $95। পাশাপাশি মার্কিন WTI ক্রুডের দাম প্রায় 3% বেড়ে পৌঁছেছে $93। সামিউল শিহাব, RTV। খেলা খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 11টায়। প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়ে 21 বছর পর অজি বধের 7 পায় টাইগাররা। বৃষ্টি আইনে 86 রানের জয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 থাকায় এখন সিরিজে নজর স্বাগতিকদের। আরও জানাচ্ছেন রাফি আমিন। অপেক্ষা ফুরিয়েছে 2 দশকের বেশি সময়ের। শুধু ম্যাচ জয় নয়, চোখ রাঙিয়ে অস্ট্রেলিয়াকে 2005 সালের পর আবারও ওয়ানডেতে হারিয়েছে টিম টাইগার্স। এবার লক্ষ্য প্রথমবারের মতো অজিদের বিপক্ষে সিরিজ জয়ের। একদিনের বিরতি দিয়েই হবে দ্বিতীয় ওয়ানডে, তাই মাঝের দিনটি বিশ্রামে কাটিয়েছে 2 দল। তবে প্রথম ম্যাচ শেষেই জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেন প্রায় 4 বছর পর জাতীয় দলে ফিরেই ম্যাচ সেরা হওয়া মোসাদ্দেক হোসেন। অবশ্যই হিস্ট্রিক উইন, তবে আমি বলবো যে আসলে খুব ভালো একটা সুযোগ আছে আমাদের সামনে এই সিরিজটা জেতার মতো। আমরা যদি আমাদের প্রসেসে থাকতে পারি অবশ্যই সম্ভব, এবং সেই বিশ্বাসটা আমি থেকে শুরু করে আমাদের সবার সেই বিশ্বাসটা করতে হবে ইনশাল্লাহ। প্রথম ম্যাচে মোসাদ্দেক ব্যাট হাতে 86 রানের পাশাপাশি বল হাতে নেন 2 উইকেট। এছাড়া শান্ত, তাসকিন, রানারাও পালন করেছেন নিজেদের দায়িত্ব। সেই ধারা অব্যাহত রেখেই সিরিজে নজর টাইগারদের। আমি জাস্ট চেষ্টা করছি যে আমি যতক্ষণ ব্যাটিং করার অপরচুনিটি থাকবে আমি যেন ম্যাক্সিমাম রানটা আমার টিমের জন্য করতে পারি। সেটা ক্যালকুলেটিভ যতটুকু রিস্ক নেওয়া দরকার আমি ওইগুলাই চেষ্টা করেছি, এবং চেষ্টা করেছি আমার জোনের শটসগুলো খেলার জন্য। এদিকে প্রথম ম্যাচে হারের পর সিরিজ রক্ষার কথাই ভাবছে অজিরা, যদিও তাদের পরিকল্পনার বড় একটা অংশই এখন নাহিদ রানার গতিকে সামাল দেওয়ার। অবশ্য সিরিজে ফিরতে আত্মবিশ্বাসী অজিরাও নিজেদের দল নিয়ে আস্থা থাকায় মাথা ঠান্ডা রেখেই মাঠে নামতে চায়। আমাদের লক্ষ্য সিরিজে ফিরে আসা। আমাদের ভালো কোচিং স্টাফ আছে, তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়ও আছে, তাই আমরা আপাতত শান্ত থাকব। প্রথম ম্যাচটা হারের বিশ্লেষণ করব। ম্যাচটিতে জয় পেলেই ঘরের মাঠে টানা 4 সিরিজ জয় করবে মেহেদী হাসান মিরাজের দল। রাফি আমিন,
RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।